ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এর আগের ক্লাসে বলেছিলাম, তোমাদের যখন ভর দুপুরে কবিতায় পড়িয়েছিলাম কবিতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, তখন ক্লাস শেষে লাইভ ক্লাসের শেষে বলেছিলাম ছাত্রদের কোনটা পড়াবো। ছাত্ররা বলেছিল, ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6 ছাত্ররা জানিয়েছিল যে স্যার আমাদের একটা গল্প পড়ান যেটার নাম হচ্ছে পশু পাখির ভাষা। এর আগে একটা গল্প পড়িয়েছিলাম আমি, খোলামেলা দিনগুলি, শান্তিযোদ্ধা ঘোষ। আমি পিডিএফে খোলামেলা দিনগুলির প্রশ্নোত্তর পাঠিয়েছি। এইটার এই যে পশু পাখির ভাষা, এটারও প্রশ্ন উত্তর পাঠিয়েছি, পিডিএফ খুলে দেখে নিও। ক্লাস নোটসে 6-এর ক্লাস নোটসে আমি সমস্ত প্রশ্ন এবং উত্তর দুটোই কি হবে লিখে পাঠিয়েছি। অনুশীলনীর প্রশ্ন লিখে পাঠিয়েছি। তোমরা একবার খুলবে পিডিএফ, ওটা খুললে পেয়ে যাবে ক্লাস 6 ওই লিঙ্কে গেলে, কিংবা ওই ক্লাস নোটসে ক্লাস 6-এর আমি সমস্ত পাঠিয়েছিলাম। আজকে এই পশু পাখির ভাষা এটা পড়াচ্ছি। সোজা গল্প, তোমরা পড়লেই বুঝতে পারবে, খুব মজার গল্প। যিনি লিখেছেন তিনি হচ্ছেন সুবিনয় রায়চৌধুরী। আমরা অনেকেই এনাকে জানি না, চিনি না। ইনি হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের অনেক গল্প লেখা আছে ওনার। টুনটুনিয়া রাজার কথা বিখ্যাত গল্প আমরা পড়েছি। সেই পশু পাখির ভাষা গল্পটির লেখক সুবিনয় রায়চৌধুরী। সুবিনয় রায়চৌধুরী হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। সুতরাং তাদের পরিবারের মধ্যে একটা সাহিত্যিকের একটা প্রবাহ রয়েছে। এই সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা, এই পশু পাখির ভাষা গল্পটা পড়ার আগে আমরা ভাষা সম্পর্কে একটা ব্যাকরণ ভিত্তিক আলোচনা করব। ভাষা কাকে বলে, ভাষার কাজ কি, ভাষা আমরা কেন প্রয়োগ করি, ভাষা না থাকলে কি অসুবিধা হবে। আমাদের মনে রাখা উচিত, ভাষা হলো মনের ভাব প্রকাশের মূল মাধ্যম। একজন যখন আরেকজনের সাথে কথা বলবে, আমি যে তোমাদের সাথে কথা বলছি আমি ভাষার মাধ্যমে বলছি, বাংলা ভাষার মাধ্যমে। ভাষাটা কি? লাইনটা দেখো, ভাষা হলো মনের ভাব প্রকাশের মূল মাধ্যম। আমি তোমাদেরকে এলোমেলো কথা বলবো না, পশু পাখির ভাষাতে যেটা পড়ানো আছে সেই কথাটাই বলবো। তুমি যখন তোমার বাবার সাথে মায়ের সাথে কথা বলবে, ভাষাটাকে বেশ সাজিয়ে গুছিয়ে বলো। বাবা মায়েরা যখন তোমাদেরকে কথা বলে তখন সাজিয়ে গুছিয়ে বলেন। সুতরাং ভাষা সবসময় সুমধুর হবে এবং ব্যাকরণ ভিত্তিক, কোনটার পর কোনটা হবে সেই অনুযায়ী, এলোমেলো হবে না। এলোমেলো হলে পাগলামির ফ্লাপ হয়ে যাবে। সেই জন্যই ভাষা সবসময় যাকে বলবো তিনি যাতে সহজে বুঝতে পারেন, মানে বোধগম্য হতে হবে। পরে আমি আসছি। আমি যে কথাগুলো বলবো সেটা যদি অপরের কাছে বোধগম্য হয়, মানে তিনি যদি বুঝতে পারেন, তাহলে আমার ভাষা বলাটা সার্থক। আমি যখন পরীক্ষার খাতায় উত্তর লিখব, অর্থাৎ ছাত্ররা যখন পরীক্ষার খাতাতে প্রশ্নের উত্তর লিখবে, সেইটা আমি যখন পড়ব, সেই পড়ে যদি আমি উত্তরটা বুঝতে পারি যে হ্যাঁ ছেলেটি মোটামুটি ভালো উত্তর, ভালো ভাষাতে লিখেছে, সহজ ভাষায় লিখেছে, সঠিক ভাষায় লিখেছে, তখনই আমরা তার মূল্যায়ন করি, ইভ্যালুয়েশন। সেই জন্য ভাষার একটা গুরুত্ব আছে। যারা পড়াশোনা জানে না তারা কিন্তু ভাষাটা জানে। একটা বাংলা ভাষায় একটা রিক্সাওয়ালাকে বলো, সে কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু সে বাংলা ভাষাটা তোমার সাথে ভালো করেই বলবে। এটা লিখিত আর কথ্য দুটো রূপ আছে, একটু পরে আসছি। মনের ভাবকে, আমাদের মনে আনন্দ যখন হবে তখন একরকম, দুঃখ হবে যখন তখন একরকম, ব্যথা বেদনা যখন পাবো তখন আর একরকম। তোমাকে যদি কেউ প্রচণ্ডভাবে মারধর করে, অত্যাচার করে, তুমি নিশ্চয়ই হেসে হেসে বলবে না বাহ কি মজা লাগছে আমার, এরকম হবে না। ভাষাটা তখন অন্যরকম হবে। বাড়ির আত্মীয় স্বজনের কোনো খারাপ সংবাদ পেলে আমরা তখনই আমাদের মনটা খারাপ হয়ে যায়। আমরা তখন কি করি? ভাষার মাধ্যমে অন্যের কাছে ব্যক্ত করি সেই ভাষাটা করুন, সেই ভাষাটার স্বর অন্য, সুর অন্য। সুতরাং এই ভাষাটাই আমাদের অপরের কাছে প্রকাশ করার যে পদ্ধতি, স্টাইল, রীতি, তাকে বলা হয় ভাষা। আমরা মনের ভাবটাকে অন্যের কাছে প্রকাশ করব। ভাষা কি? ধ্বনির লিখিত রূপ। যখন আমরা গ্রামার পড়ব, বাংলা ব্যাকরণ,
বর্ণ কাকে বলে, শব্দ কাকে বলে, পদ কাকে বলে, ভাষা কাকে বলে, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু ভাষাটা সম্পর্কে আমি সংক্ষেপে বলি। ধ্বনি, লিখিত রূপ, বর্ণ। বর্ণ, তোমরা বর্ণ জানো, এটা যে স্বরবর্ণ অ, এটা ব্যঞ্জনবর্ণ ক, এগুলো বর্ণ। বর্ণ আর অক্ষর এক নয়, মনে রাখবে। বর্ণ আর, আমি যখন পড়াবো গ্রামার তখন পড়াবো, দেখবে এই মা, এটাই বর্ণ কটা আছে? দুটো। বর্ণ আছে দুই, বর্ণ দুই। কি কি? একটা ম যুক্ত আ, এই দুটো বর্ণ আছে, ঠিক আছে। অক্ষর কটা আছে? এক। কোনটা? মা। উচ্চারণ যখন আমরা করি একবারে একসাথে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, একটা অক্ষর মা, মায়ের দুটো বর্ণ, একটা ম একটা আ, একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ। স্বরবর্ণটা এইখানে, এইটা বর্ণ, এটা যখন হবে এটা সাংকেতিক স্বর হয়ে যাবে। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ সাংকেতিক হিসাবে যুক্ত হয়। গ্রামার ক্লাসে পড়াবো, কোনো অসুবিধা হবে না। এই ধ্বনির লিখিত রূপ বর্ণ। বর্ণের সাথে বর্ণের মিলিত রূপকে বলা হয় শব্দ। একটা বর্ণ অন্য একটা বর্ণের সাথে যখন মিলবে এবং তার যখন মিনিং হবে তখনই সেটা শব্দ হবে। কয়াকার ক, কাক, ক্রো, তখন সেটা শব্দ। বয়াকার বয়াকার বাবা, তখন সেটা শব্দ। শব্দযুক্ত শব্দ সমান বাক্যাংশ কিংবা বাক্য। বাক্যাংশ পার্ট অফ সেন্টেন্স, বাক্য একটা সেন্টেন্স। শব্দের সাথে শব্দের অর্থবোধক মিলনকে বাক্যাংশ কিংবা বাক্য বলা হয়। একটা বাক্যে অনেকগুলো শব্দ থাকে। এরপরে আসছি, বর্ণের সাথে বর্ণের মিলনের ফলে যখন একটি অর্থ প্রকাশ করে এবং শ্রোতার কাছে যা বোধগম্য তাকেই শব্দ বলা হয়। ভাষার শব্দ ভালো করে লিখবে। এটা হচ্ছে বাংলা ব্যাকরণে শব্দ কাকে বলে। এখানে একটু আলাদা আসছি। এই পশু পাখির ভাষা গল্পে এখানে পশু পাখিদের গলার স্বরকে শব্দ বলা হয়েছে, গলার স্বরকে ভাষা বলা হয়েছে। এখানে কি এদের অ হর্ষই দীর্ঘই ক খ গ ঘ এরকম নেই, ওরা লিখে বলতে পারবে না, ওরা কোনো স্কুলে যায়নি। পশু পাখির শব্দটাই তার ভাষা, তার ল্যাঙ্গুয়েজ। এই যে গলার স্বর, এই শব্দ, এইটা আওয়াজ। দেখো শব্দ দুটো আছে, এইখানে একটা শব্দ শুধু আওয়াজ। তুমি বাড়িতে পড়ার ঘরে রয়েছো, পড়ছো, তোমার বাবা হয়তো পাশে খবরের কাগজ পড়ছেন কিংবা টিভিতে খবর শুনছেন, হঠাৎ তোমার মা রান্নাঘরে ঝনঝন করে একটা বাসন পড়লো, হাত থেকে পড়ে গেল কোনো কারণে, কিংবা কোনো একটা বাইরে আওয়াজ হলো, তুমি চমকে উঠলে, মা কিসের আওয়াজ হলো? তোমার বাবা হয়তো বললেন কি শব্দ হলো গো? এই যে শব্দ, এই যে আওয়াজ, এটা কোনো মিনিং নেই। একটা বাসন উপর থেকে পড়ে গেল, ঝনঝন করে শব্দ উঠে গেল, এটা কোনো ভাষা নেই, কোনো বর্ণ নেই, কোনো শব্দ নেই। কিন্তু এই শব্দটা আওয়াজ, এই শব্দটাই শব্দ। আকাশে মেঘ ডাকার শব্দ শুনে আমরা ভয় পাই, কানে আঙুল দিই, এই শব্দ। একটা ছেলে পড়ে গেলে দুম করে শব্দ উঠলো, এরকম একটা শব্দ। বাইরে ঝড়ের শব্দ শোনা যাচ্ছে, এরকম একটা শব্দ। বৃষ্টির শব্দ, এরকম একটা শব্দ। দ্যাট ইজ ধ্বনি, দ্যাট ইজ আওয়াজ, দ্যাট ইজ সাউন্ড। এইটাকে আমরা বলবো SOUND, সাউন্ড। এই যে আওয়াজ আর এই যে শব্দ যেটাকে আমি লিখেছি, এটাকে বলি ওয়ার্ড, শব্দ। এইখানেই পার্থক্য। এই শব্দটা কি ব্যাকরণের, যখন আমরা লিখব শব্দ কাকে বলে তখন লিখতে হবে না শব্দ হলো আওয়াজ, এটা লেখা চলবে না। শব্দ হলো বর্ণের সাথে বর্ণের মিলনের ফলে যখন একটি অর্থ মানে মিনিং প্রকাশ করে এবং শ্রোতার কাছে যা বোধগম্য তাই শব্দ। শ্রোতার কাছে যখন বোধগম্য হবে, বুঝতে পারবে যে ও কী বলছে। আমি বলেই চলে গেলাম, তুমি কিছুই বুঝলে না, আমার পড়ানোর কোনো মানে নেই। তুমি পরীক্ষার খাতায় লিখে গেলে কোনো উত্তর মিলল না, নম্বর পাবে না। সুতরাং ভাষাটাকে এমনই হতে হবে অপরের কাছে বোধগম্য। আমরা যখন কোনো কথা অপরের কাছে বলি তখন জেনে নিই
যে আমার কথা বলাটা পরিষ্কার ঠিক হচ্ছে কিনা, অর্থবহ হচ্ছে কিনা। অর্থবহ মানে মিনিংফুল। যদি মিনিংফুল না হয় তাহলে সেই ভাষার কোনো মূল্য নেই, সেই শব্দ প্রয়োগের কোনো মানেই হয় না। সুতরাং আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে আমরা মানুষ, আমরা বুদ্ধিজীবী, আমরা পড়ালেখা করেছি। সুতরাং আমাদের কথা বলা যে ভাষা, তার বলার ধরনটা তখনই ঠিক হবে যখনই বক্তা এবং শ্রোতার মাঝে এই অর্থটা, মিনিং, বক্তা মানে যে বলছে, শ্রোতা মানে যিনি শুনছেন। আমি একটা কথা বলে গেলাম, এ বলবে কিছুই বুঝলাম না। এইটাকে সবসময় মিনিংটা ক্লিয়ার হবে, মিনিং মানে এটাকে মিনিংফুল হতে হবে। যে ভাষাটা আমি বলবো সেই ভাষাটা যিনি শুনবেন তিনি পড়ে বুঝতে পারবেন, তবে তো প্রশ্নের উত্তর হবে। আমি তোমাকে বললাম তোমার নাম কি, তুমি অন্য একটা নাম বলে বসে থাকলে। তোমার বাড়ি কোথায়, তুমি একটা অন্য উত্তর বলে বসে থাকলে। তার মানে প্রশ্নের সাথে উত্তরের মিল নেই। মিল নেই কেন? ভাষাটা বোধগম্য হচ্ছে না। এই বোধগম্য না হওয়ার জন্যেই পরস্পরের মধ্যে এইটা বোঝাপড়া হয়নি, তাহলে ভাষা এখানে হবে না। আমরা যে গল্প পড়াচ্ছি সেই গল্পটা হচ্ছে পশু পাখির ভাষা। কেমন? আওয়াজ। আমরা দু ধরনের পশু মুছে দিলাম, ওইখানে লেখা ছিল। একটা হচ্ছে পোষা, যাকে আমরা ঘরে লালন পালন করি, পোষা জন্তু বা পোষা জীব যা বলবো। আর একটা বন্য মানে বুনো জন্তু। এই দুটো কিন্তু আলাদা। এই পোষা একটা আলাদা, এই বন্য এটা হিংস্র, এটা আলাদা। এদের যে ভাষা, তোমার বাড়িতে যদি একটা কুকুর তুমি পোষো, তোমার বাবা মা যখন এই কুকুরটার একটা নাম দেন, হয়তো ভালোবেসে অনেকে নাম দেয় কুকুরটার, এই কুকুরটার নাম ধরে যখনই ডাকা হয় কুকুরটা লেজ নাড়ে, সে ভাষাটা বুঝে। আর কি, তুমি যখনই তাকে আদর করবে তখন তার আদব কায়দাটা শরীরের অন্য হবে, যখনই তাকে শাসন করবে, মারবে, পিটবে, তখন তার আদব কায়দাটা অন্য হবে। সে যখন একটা কুকুর, পথের কুকুর অন্য কুকুরের সাথে ঝগড়া করে তার আওয়াজটা অন্য, যখন অন্য কুকুরের সাথে একসাথে মিলেমিশে থাকে তখন আওয়াজটা অন্য, যখন চোর তাড়ায় অন্যকে ভয় দেখায় তখন আওয়াজটা অন্য। প্রত্যেকেরই এই আওয়াজ, এই শব্দ, এই ভাষা এই গল্পে আলোচনা করা হয়েছে। গল্পটার নাম পশু পাখির ভাষা। আমি গল্পটা পড়াচ্ছি। গল্পটা পড়লে খুব সোজা গল্প, তোমরা নিজেও বুঝতে পারবে। ভালো করে দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। লাইনটা দেখো। পশু পাখির কি ভাষা আছে? প্রথমেই প্রশ্ন করেছেন লেখক। তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? দ্বিতীয় প্রশ্ন। পরস্পরকে বুঝবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? তৃতীয় প্রশ্ন। এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগে আসছে, লেখক প্রশ্ন করেছেন। পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথার অর্থ বোঝে। বুদ্ধিমান জীব যেমন কুকুর, বন মানুষ, ঘোড়া। এই বুদ্ধিমান জীব বলা হয়েছে এদিকে। কে? কুকুর, বন মানুষ, ঘোড়া। কুকুরকে তোমরা জানো অনেক কাজে ব্যবহার করা হয়। পুলিশ তদন্ত করার জন্য কুকুরের সাহায্য নেয়। কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি, সে গন্ধ শুকে আততায়ীকে ধরে। আমরা জানি, দূরদর্শনে দেখি, গল্পে পড়েছি। তাদের মানুষে দেওয়া নাম শুনলে কান খাড়া করে। মানুষের দেওয়া নাম, আমরা বাড়ির ছেলেমেয়েদের যেমন নাম রাখি, ভালোবেসে সেই কুকুরের আমরা নাম রাখি। নাম ধরে ডাক দিলে কাছে আসে। মুরগিরা তিতি ডাক শুনে, হাঁস সই সই ডাক শুনে আসে, ছাগল অর ডাক শুনে আসে। হাতি তো মাহুতের কথা শুনেই চলে। মাহুত যে হাতির পিঠে চড়ে হাতটাকে চালায়, বুনো হাতি নয়, দলমা পাহাড়ের হাতি নয়, তাহলে আছাড় খেয়ে মেরে দেবে, সুঁড় দিয়ে চুড়ে ফেলে দেবে, পা দিয়ে পিষে মারবে, ওটা নয়। পোষা হাতি, সার্কাসে যে হাতি দেখো ওইরকম। মাহুতের ভাষায় বৈঠক হচ্ছে বস। পূর্ববঙ্গ মানে এখন যেটা বাংলাদেশ, পূর্ববঙ্গ অবিভক্তি ছিল আগে বাংলাদেশ। বৈঠ হচ্ছে বসো, তেরে মানে কাত হও, ভরি মানে পিছনে যাও, মাইল মানে সাবধান ইত্যাদি। এই কথাগুলো মাহুতের হাতিকে বলে। হাতি এই ভাষাটা বুঝে। কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। অবশ্যই সেসব কথার অর্থ তাদের শেখাতে হয়। কুকুরকে ট্রেনিং দিতে হয়। মালিক, ঘরের যে কুকুরের মালিক, সে তাকে বোঝায়। এটা বলে দীর্ঘদিন অভ্যাসের ফলে তারা এটা ভাষাটা আয়ত্ত করতে পারে।
পশুরা মানুষের ভাষা কিছু কিছু বুঝে বটে, কিন্তু সে ভাষা তো তারা বলতে পারে না, পরস্পরকেও সে ভাষায় বুঝিয়ে দেওয়ার কোনো উপায় জানে না তারা। তাদের মুখের কয়েকটি বিশেষ শব্দ যে তাদের মনের ভাবকে প্রকাশ করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লাইনটা দেখো, বেড়াল বা কুকুর ঝগড়া করার সময় যে শব্দ করে কান্নার সময় সে শব্দ করে না। আমি একটু আগে বলেছিলাম, আমরা দুঃখে যে কথা বলি আনন্দের সময় সেরকম বলি না, আনন্দের সময় যে কথা বলি প্রচণ্ড দুঃখ পেলে সেরকম বলি না। গলার স্বরটা নিচে নেমে যায় দুঃখের সময়, চোখ থেকে জল ঝরে, ভাষাটা পাল্টে যায়, আনন্দে থই থই করে নাচি না। সুতরাং দূর থেকে শুনেই বোঝা যায় ঝগড়া হচ্ছে কি কাঁদছে। কুকুরের ঝগড়া রাগের শব্দে ঘেউ আছে, ভয় বা কান্নার শব্দে কেউ আছে, ঘেউ আর কেউ, এটা কুকুরের ডাক। আমরা দেখব কুকুরের ডাককে এক কথায় অন্য বলে, এটা নয়। তোমাকে এরপরে আমি পড়াবো, আমি তোমাদের পিডিএফে লিখে দিয়েছি। হাতির ডাককে এক কথায় কি বলে, ঘোড়ার ডাককে কি বলে, বিড়ালের ডাককে কি বলে, কুকুরের ডাককে কি বলে, সব লেখা আছে। ময়ূরের ডাক কি, পাখির ডাককে কি বলে, গাধার ডাককে কি বলে। জাত ভেদে শব্দের টানে আর গাম্ভীর্যে একটু তফাৎ। বেড়ালেও তেমনি সাধারণ আওয়াজে ম্যাও মিউ ইত্যাদি ডাকে, রাগ বা ঝগড়ায় ওয়াও আছে। দূর থেকে শব্দ শুনে বোঝা যায় ঝগড়া করছে কি কাঁদছে। এটা যারা ওদের ভাষাটা অনুভব করতে পারে তারা বুঝতে পারবে। অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, অনেক পশু এই ধরনের শব্দ করে থাকে। পাখিরাও ভয়, রাগ প্রভৃতির প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পরস্পরকে জানবার উপায়ও পশু পাখিরা বেশ ভালোভাবে জানে। এরপর আসল প্রশ্নটা আসছে, এখানে একটা লোকের নাম দেওয়া আছে, তিনি দীর্ঘদিন প্রায় 40 বছর এই পশু পাখিকে নিয়েই গবেষণা করেছেন, পশু পাখির জঙ্গলে ঘোরাফেরা করেছেন, অনেকবার তিনি বিপদের মুখোমুখি হয়েছেন, কিন্তু কিভাবে বেঁচেছেন এই মজাদার গল্পটা পড়ব। রিউবেন কাস্টাং, লাইনটা ভালো করে মনে রাখবে, রিউবেন কাস্টাং, এটা পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা আছে। লাইনটা দেখো, এই যে শব্দটা রিউবেন কাস্টাং, গজফলা আকার, সরি, রিউবেন কাস্টাং নামে একজন সাহেব, ইংরেজি সাহেব, ইনি সাহেব ছিলেন, লিখে দিই সাহেবের নাম, সাহেবের নাম, বিদেশি লোক, এদেশের নয়। এ বানানটা হচ্ছে কাস্টাং, কয়জন জফলা আকার, দন্তচট আকার অনুসার। রিউবেন, রিউবেন কাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে তার ভাব পাতিয়েছিলেন, ভাব জমিয়েছিল। তিনি বলেন, লাইনটা দাগ দিবে, আমি পশুর ভাষা বেশ বুঝি। কতবার আমি জঙ্গলি হাতির, বুনো হাতি, বনে যে হাতি থাকে, যে হাতিগুলোর মাহুত থাকে না, যেটা পোষ বানানো যায় না, হাতির সামনে পড়েছি, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি গভীর জঙ্গলে, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি, গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমাকে, গরিলা এক ধরনের বন্য জন্তু, কিন্তু এই একটি জিনিস প্রত্যেকবারে আমার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। আমি যখনই ওই পশুদের ভাষাটা উচ্চারণ করেছি, তখনই তারা কি জানি পালিয়ে গেছে, সরে গেছে। আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ যমকে এড়িয়ে যেতে পেরেছি। যম মানে মৃত্যুর দূত, যম মৃত্যুর দূত। মৃত্যুকে যে ডেকে নিয়ে যায় যমরাজ। মরণের হাত থেকে লেখক বেঁচেছিলেন। এরপর কি তিনি আরও বলেন, সিংহকে যদি তারই ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু। সিংহ তখন তোমাকে খাবে না, খাবে কিনা জানি না, এমনিতে কেউ সাহস পাবে না। উনি কীভাবে বললেন, তাহলে অনেকটা নিরাপদ হবে, নিরাপদ, বিপদ কেটে যাবে। তারপর যদি তাদের জাতের আদব কায়দা অনুসারে তার কাছে যেতে পারো, তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না। কাস্টাং সাহেব 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। বন্য জন্তু, বনে জঙ্গলে যেসব জন্তুরা থাকে, ঘরে পোষ মানে না যেগুলো, খাঁচার এবং জঙ্গলের, অর্থাৎ পোষা এবং বুনো, এই দুই অবস্থায় জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছে। তার বন্ধুদের বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভাল্লুক আর শ্বেত ভাল্লুক। এই সব পশু, একটা হচ্ছে বন্য, বুনো, আর একটা হচ্ছে পোষা, দুটার মধ্যে পার্থক্য আছে। একটা সহজে কথা শুনে তোমার বাধ্য, তোমাকে আক্রমণ করবে না, তোমাকে খাবে না, তোমার মরণ ঘটাবে না, বিপদ ঘটাবে না। আর বনে যদি পেয়ে যায় তোমাকে, তাহলে প্রাণ নিয়ে ফেরার সম্ভাবনা অনেক কম।
কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার শব্দ অর্থ অনেকে জানি। পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। লাইনটা ভালো করে দাগ দিবে, ইম্পর্টেন্ট। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। ঘরে যেগুলো পোষ পালন করা হয় চিৎকার করে বেশি। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জঙ্গলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় বলে শত্রুদের হাত থেকে, বনে জঙ্গলে শত্রুদের আবার শত্রু আছে তো, অন্য কোনো বন্য জন্তু তাকে খেয়ে ফেলবে, সেই জন্য তাদের চলন গমন হাঁটা চলা খুব ধীর, তারা বেশি আওয়াজ করে না, তাই তারা স্বভাবতই নীরব, তারা নীরব থেকে যায়। এরপরে আমি যখন পড়াবো ভালো করে শুনবে। এই যে শিম্পাঞ্জির গল্পটা এটা ভালো করে পড়বে, এর পরের দিন আমাকে বলবে। যদি কোনো না পারো দাগ দিয়ে রাখবে, আমাকে সেদিন জিজ্ঞেস করবে, তাহলেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসছি।